নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন পাঠ অদৃশ বর্ধনের প্রফেসর নাটবল্টু চক্রর বড় গল্প রুদ্র রোষ। আজ তৃতীয় পর্ব। চার, রুদ্র সরোবর। সুবিশাল এই সরোবরের নাম দেওয়া হয়েছে রুদ্র সরোবর। নামকরণ করেছেন প্রফেসর। তিনিই আমাদের অভিযানের নায়ক। নতুন যা কিছু দেখছেন একটা করে নাম দিয়ে দিচ্ছেন। আমরা দাঁড়িয়ে আছি সরোবরের পাড়ে। আমার ইচ্ছে ছিল এর নাম হোক রুদ্র সাগর, কিন্তু মাপযোগ করে যখন দেখা গেল লেকটা লম্বায় প্রায় 25 মাইল আর চওড়ায় 1 থেকে 1.5 মাইল, তখন প্রফেসর বললেন, ধুর ধুর, এতটুকু সরোবরের নাম সাগর কখনো হয়? আমি বললাম, প্রায় 40 বর্গ মাইলকে এতটুকু বলছেন? উনি তো অবাক, বললেন, তবে কতটুকু? ক্যাসপিয়ান সাগর, আরাল সাগর, ব্ল্যাক সি এসবই তো ইনল্যান্ড সি। দ্বীপ সাগর বলতে পারেন, তবে একেই বা সাগর বলবো না কেন? আর আরাল তো আসলে একটা লেক। মূর্খ, সংক্ষেপে বললেন প্রফেসর। সাগর তাকেই বলে যার জল লোনা। যে 3টে সাগরের নাম বললে সেগুলো ইনল্যান্ড সি ঠিকই, জল তাদের লোনা। তাছাড়া তুমি যে একটা আস্ত আকাঠ, তার পয়লা প্রমাণ হচ্ছে আরাল সির ক্ষেত্রফল তুমি জানো না। আমতা আমতা করে বললাম, অত মনে নেই। তবে জ্ঞান দিতে যাও কেন? আরাল হচ্ছে বিশ্বের 4র্থ বৃহত্তম লেক, ক্ষেত্রফল 24,000 বর্গ মাইল, কিন্তু জল লোনা, তাই তার নাম সাগর। একটু থামলেন প্রফেসর। কাচের মতো টলটলে রুদ্র সরোবরের দিকে তাকিয়ে থেকে একটু পরে বললেন, ব্ল্যাক সির নামটা মনে করিয়ে দিয়ে ভালোই করেছ দীননাথ। উৎসুক হলাম। উনি নিজে থেকেই বললেন, কৃষ্ণ সাগরের জল লোনা ঠিকই, কিন্তু এই সাগরের গভীর জলে একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো সাগরে দেখা যায় না। আমরা ঘিরে দাঁড়ালাম প্রফেসরকে। আমরা মানে আমি, শম্ভুদা এবং অ্যামি ওয়ালেস, মেয়ে বৈজ্ঞানিক, এর সম্বন্ধে পরে বলছি। প্রফেসর বললেন, কৃষ্ণ সাগরের গভীর জল জলজ জীব শূন্য, কোনো রকম প্রাণের অস্তিত্ব সেখানে নেই। আমরা চুপ করে শুনছি। রুদ্র সরোবরের আশেপাশেও প্রাণের অস্তিত্ব এসে স্তক লক্ষ্য করিনি। কৃষ্ণ সাগরের গভীর জলের বৈশিষ্ট্যের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি? প্রফেসর নিজের মনেই বললেন, কৃষ্ণ সাগরের 80 ফ্যাদম নিচেকার জল এত সালফারেটেড হাইড্রোজেনে ঠাসা যে সেই কারণেই ওখানে কোনো প্রাণী জন্মায় না, টিকতেও পারে না। এখন আমার প্রশ্ন এই তল্লাটে, এই রকম কোনো কারণ নেই তো? অ্যামি ওয়ালেস বলে উঠল, সেটা তো কেমিক্যাল অ্যানালিসিস করলেই ধরা পড়ে, কিন্তু আমাকে আনলেন কেন? অ্যামি ওয়ালেস নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে গবেষণা করছে, তরুণী বৈজ্ঞানিক। হিমালয়ের গহনে ডাইনোসরের দর্শনে তাকে নেওয়া কেন? ফোকলা দাঁতে হাসলেন প্রফেসর নাটবল্টু চক্র। নিউক্লিয়ার অ্যানালিসিসের জন্য। নিউক্লিয়ার অ্যানালিসিস? অ্যামি সোনালি চোখ ছোট করে বলল, কেন বলুন তো? প্রফেসর মিটিমিটি হেসে বললেন, পরে বলব। গা জ্বলে গেল আমার। বললাম, হেয়ালি না করে এখনই বলুন না। হুঁ, আগে জলের স্যাম্পল নিই, অনুমানটা ঠিক কিনা দেখি, তারপর বলবো। ঘড়ি দেখলেন প্রফেসর, বললেন, এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। প্লেসিওসরাস কখন মাথা তুলবে বোঝা যাচ্ছে না। তারপর ঝড় উঠলে, রোশনাই দেখা দিলে আর বিনা মেঘে বাজ পড়লে বেঘরে প্রাণটা যাবে। চলো বেস ক্যাম্পে ফিরি,
যেতে যেতে বলবো। রামধনু রোশনাই আর অদ্ভুত বজ্রের কথা ভুলেই মেরে দিয়েছিলাম জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যে বুঁদ হয়ে যাওয়ার জন্য। এই সেই অঞ্চল যেখানে এসে প্রাণ নিয়ে কেউ ফিরতে পারেনি। ফিরেছে যে দুজন, তারা কেভি জলের ধার পর্যন্ত আসেনি। শম্ভুদা আর জ্যাক দূর থেকেই চম্পট দিয়েছিল। অকস্মাৎ তাই গা ছমছম করে উঠল। উদগ্র কৌতূহলের কণ্ঠ রোধ করে প্রফেসরের নির্দেশ পালন করলাম। দ্রুত পা চালালাম বেস ক্যাম্প অভিমুখে। এবার পাঠক পাঠিকার কৌতূহল নিরসন করা দরকার। কলকাতা থেকে দুম করে রুদ্র সরোবরে কাহিনীর জের টেনে আনার জন্যে অবশ্যই অনেকে লেখকের মুণ্ডুপাতও করছেন মাঝের ঘটনা না বলার জন্যে। এখন সংক্ষেপে সেই কর্তব্য শেষ করছি। কলকাতায় থাকতেই লিখেছিলাম, প্রফেসর নাটবল্টু চক্র আধ পাগলা হতে পারেন, ফোকলা হতে পারেন, আত্মভোলা হতে পারেন, কিন্তু আটঘাট বেঁধে কাজ করেন। হিমালয় ভ্রমণ বসন্তকাল ছাড়া অন্য কোনো সময় একেবারেই সম্ভব নয়। দুর্দান্ত ব্লেজার্ড, তুষার ঝড়, প্রলয়ঙ্কর হিমবাহের খপ্পরে পড়লে প্রাণ নিয়ে ফিরতে হবে না। কাজেই বসন্তকালের জন্য অপেক্ষা করতে হলো আমাদের। প্রফেসর কিন্তু ততদিন চুপচাপ বসে রইলেন না। বিশ্ববন্দিত বৈজ্ঞানিক, বিভিন্ন মহলে তাঁর খাতির। দীর্ঘদিন ধরে বিশ্বের নানা জায়গা থেকে অনেক রকম খবর সংগ্রহ করলেন, তোড়জোড় করলেন। তাঁর এই উদ্যোগ পর্বের কথা আমি নিজেও সব জানি না, যেটুকু জানি বলছি। শম্ভু দাস একটা খসড়া ম্যাপ এঁকে এনেছিলেন জায়গাটার। বৌদ্ধ চোতেনটা ঠিক কোনখানে এই ম্যাপে সেইটুকুই উনি স্পষ্ট করে দেখাতে পেরেছিলেন। তারপর সব অস্পষ্ট। এরপরেই তিনি একা বেরিয়ে তুষার ধসের সঙ্গে পাকসাট খেয়ে নেমে গিয়েছিলেন এবং জ্ঞান হারিয়েছিলেন। কিন্তু জায়গাটা যে পামির মালভূমিতে এবং রোটাং পাস দিয়ে যেতে হয়, এইটুকু শুনেই প্রফেসরের টনক নড়েছিল। চীন, ভারত, সোভিয়েত দেশ, আফগানিস্তান আর পাকিস্তানের কাছাকাছি শুনেই তিনি সোজাসুজি ভারতীয় সৈন্যবাহিনীর শরণ নিয়েছিলেন। সামরিক দৃষ্টিকোণ থেকে এ অঞ্চলের গুরুত্ব অপরিসীম। হেন গুরুত্বপূর্ণ অঞ্চলেরই গহনে অত্যাশ্চর্য এক উপত্যকার সন্ধান পেয়েছে বিদেশিরা। ভারতীয় সৈন্যবাহিনী কি ঘুমোচ্ছে? প্রফেসর এমন খোঁচা মারলেন যে সাজ সাজ রব পড়ে গেল সেনাবাহিনীতে। দিল্লির মন্ত্রীমহল থেকেও মদত পেলেন উনি। আবার কি কাণ্ড চলেছে ভারতের সীমান্তের কাছে কে জানে। সেনাবাহিনীর সাহায্য পেয়েছিলাম বলেই অন্যান্য অভিযাত্রীর মতো শেরপাদের নিয়ে তাঁবু খাটিয়ে পাহাড় ভেঙে অতি কষ্টে যেতে হয়নি আমাদের। উড়ে গিয়েছিলাম আকাশপথে, হেলিকপ্টারে। কিন্তু ধু ধু তুষার রাজ্যে হেলিকপ্টার ঠিক জায়গাটি চিনল কি করে? সে সমস্যার সমাধানও করলেন প্রফেসর কৃত্রিম উপগ্রহের শরণ নিয়ে। স্যাটেলাইট থেকে হিমালয়ের ছবি তোলালেন। সেই ছবি থেকে ঠিক খুঁজে নিলেন বরফহীন রুদ্র উপত্যকাটি। চারিদিকে তুষার থাকায় 40 বর্গমাইল তুষারহীন রুদ্র সরোবরকে চিনতে একটুও বেগ পেতে হল না। শীতের শেষেই পাড়ি জমালেন প্রফেসর। গোপন অভিযান বলেই সঙ্গে বিশেষ কাউকে নিলেন না। মিলিটারি ছাড়া রইলেন শম্ভু দাস আর অ্যামি ওয়ালেস। আমি তাঁর ল্যাংবোট, আমি তো রইলামই। আমরা ফিরলাম আমাদের তাঁবুতে। রাতে খাওয়া দাওয়ার পর অ্যামি আর শম্ভুদাকে নিয়ে ঢুকলেন ওর তাঁবুতে, পেছনে আমি। ক্যাম্প খাটে জাঁকিয়ে বসার পর অ্যামি বললেন, বলুন। প্রফেসর বললেন, বলো, কি শুনতে চাও? অ্যামি বললে, জলের স্যাম্পলে কি আশা করছেন? প্রফেসর পাল্টা প্রশ্ন করলেন, লেকের জল জমে না কেন অ্যামি? আমি বললাম, প্লেজিওসরাস জল ঘুলিয়ে দিচ্ছে বলে নয় তো? প্রফেসর অনুকম্পা মেশানো চোখে চাইলেন, তারপর বললেন, তার জন্যেই কি জলটা গরম থাকছে বলতে চাও? শম্ভুদা বললেন, হয়তো কোনো উষ্ণ প্রস্রবণ আছে কোথাও। হতে পারে, নাও হতে পারে। অ্যামি তীক্ষ্ণ স্বরে বললে, তাহলে আপনিই বলুন না কি হতে পারে? প্রফেসর চুপ করে রইলেন। তারপর সরাসরি জবাবটা এড়িয়ে গিয়ে বললেন, আচ্ছা অ্যামি, লম্বা গাছ যেখানে আছে সেখানে যদি বাজ পড়ে
তাহলে গাছ না পুড়িয়ে বাজ কি গাছের তলায় মানুষকে ছুঁতে পারে? অ্যামি সমান তীক্ষ্ণ স্বরে বললে, এ প্রশ্ন আমার মনেও এসেছে। অ্যামি, আমার মনে হয় বজ্রপাতের রহস্য ভেদ করতে পারলেই রুদ্র সরোবরের জল কেন 12 মাস গরম থাকে তাও জানা যাবে। চোখ কুঁচকে আমি পাল্টা প্রশ্ন করল, বজ্রপাত কেন হয় আঁচ করেছেন? আমি আমরা বৈজ্ঞানিক, আন্দাজে কথা বলা আমাদের উচিত নয়, বললেই সেটা কল্পবিজ্ঞান হয়ে দাঁড়ায়। ও জিনিসটা দীননাথকে মানায়। কথা ঘোরাবেন না প্রফেসর, আমি ছাড়বার পাত্র নয়। আপনি নিশ্চয়ই কিছু আঁচ করেছেন, নইলে আমাকে আনতেন না। তা ঠিক, তা ঠিক। নিউক্লিয়ার ফিজিক্স তোমার সাবজেক্ট বলেই তো তোমাকে নিয়ে এলাম। কিন্তু কেন? কিছুদিন আগেই একটা পারমাণবিক কেলেঙ্কারি হয়েছে জানো তো? হ্যাঁ হ্যাঁ, তুষার ঝড়ে হারিয়ে গেছে একটা অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট। কোথায় গেছে কেউ জানে না। গঙ্গার জলে মিশে গেছে বলে অনেকেই আঁতকে উঠছে। সেক্ষেত্রে পারমাণবিক বিকিরণের হাত থেকে কেউই রেহাই পাবে না। আমার প্রশ্ন, এই রকম কোনো অ্যারেঞ্জমেন্ট হিমালয়ের বেল্টে অন্য কোথাও কেউ বসায়নি তো? কাশ্মীরের কাছাকাছি, এতগুলো দেশের সীমান্তের কাছে? চমকে উঠলাম। এ সম্ভাবনার কথা একদম মাথায় আসেনি আমার। সত্যিই তো, হিমালয়ে নিখোঁজ পারমাণবিক বস্তু নিয়ে লোকসভাতেও ঝড় বয়ে গেছে এই সেদিন। এখন বুঝলাম কেন প্রথমেই মিলিটারির শরণ নিয়েছেন প্রফেসর, আর কেনই বা মন্ত্রীরা মদত দিচ্ছেন তাঁকে। শুধু সীমান্ত সমস্যা নয়, তার চাইতেও ভয়াবহ সমস্যা জড়িত এই রহস্যে। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছি না, লক্ষ লক্ষ বছর আগে যে দানব জীব রাজত্ব করেছে এই পৃথিবীতে, সেই ডাইনোসর বংশের এক মহাপ্রভু কেন রুদ্র সরোবরের জলে নৃত্য করে বেড়াচ্ছেন? এখনো তাকে চাক্ষুষ দেখিনি, জানি না দেখবার পর কি পরিস্থিতির উদয় হবে। রহস্যজনক সেই বজ্রের আবির্ভাব কি ঘটবে নতুন করে? আবার ঝিলিক দেবে রামধনু রোশনাই? পাঁচ, জলের নমুনা। ভোর হতেই আরম্ভ হলো জলের নমুনা নেওয়ার আয়োজন। প্রফেসর সঙ্গে আনা রাবারের ডিঙি জলে নামালেন না। আমি বলতে বললেন, পাগল নাকি? যদি ঝড় ওঠে, যদি সেই মাছ খেকো প্লেসিও সরাস মুখ বাড়ায়। বললেন ঠাট্টার ছলে, কিন্তু বুঝলাম উনি মিথ্যে ভয় পাচ্ছেন না। জল তোল পাড় করে রাক্ষসটা উঠে এলে বা তেড়ে এলে রাবারের ডিঙি ওল্টাতে কতক্ষণ? তাই ছোটোখাটো একটা কাঠের নৌকো নামানো হলো জলে। মিলিটারি কাণ্ড কারখানাই আলাদা। হেলিকপ্টারে করে বিস্তর প্যাকিং বাক্স এনেছিল ওরা, তার কয়েকটা খুলে ফেলল। 1 ঘন্টার মধ্যে নাট বল্টু দিয়ে এঁটে চমৎকার একটা নৌকো বানিয়ে ফেললে। ছোট্ট একটা ইঞ্জিনও বসানো হলো এক প্রান্তে। ভটভট করে জল কেটে এক চক্কর ঘুরে এলো মোটর বোট। তারপর প্রফেসর তাঁর ইকুইপমেন্টস নিয়ে উঠে বসলেন, সঙ্গে আমি, অ্যামি ওয়ালেস আর একজন সশস্ত্র সামরিক অফিসার। সত্যি কথা বলতে কি, জলে ভাসবার পর থেকেই আমার বুকের মধ্যে গুড়গুড়িনি আরম্ভ হয়ে গিয়েছিল। যে কোনো মুহূর্তে জলদানব উঠে আসতে পারে, এই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো। জল কিন্তু নিথর, অরণ্য স্তব্ধ। শুধু মোটর বোটের ভটভট ভটভট শব্দ জলের ওপর দিয়ে ভেসে যাচ্ছে দূর হতে দূরে। 1/2 মাইল টাক যাবার পর নাইলন দড়ির গোছা বার করলেন প্রফেসর। প্রথমে নিলেন জলের টেম্পারেচার। দড়ির ডগায় একটা 20 পাউন্ড ওজনের শীষের ঢেলার সঙ্গে বাঁধা ম্যাক্সিমাম মিনিমাম সেন্টিগ্রেড থার্মোমিটার নামিয়ে দিলেন জলের তলায়। দড়ির গায়ে 1 ফুট অন্তর সাদা দাগ দেওয়া এবং সাদা রঙে 1, 2, 3 থেকে 1000 ফুট পর্যন্ত লেখা। 650 ফুট পর্যন্ত কোথাও কোনো বাধা না পেয়ে দড়ি নেমে গেল সরসর করে। প্রফেসর দড়িটা বেশ কিছুক্ষণ ঝুলিয়ে রাখলেন, তারপর টেনে তুলে থার্মোমিটারে টেম্পারেচার দেখলেন 7.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার নামালেন থার্মোমিটার। এবার দড়ি ছাড়লেন 100 ফুট বেশি। 750 ফুট গভীরে কিছুক্ষণ থার্মোমিটার ঝুলিয়ে রাখার পর টেনে তুলে দেখলেন
সেখানকার জলের টেম্পারেচার আরও বেশি, 7.8 ডিগ্রি সেন্টিগ্রেড। ভ্রু কুঁচকে গেল প্রফেসরের। থার্মোমিটারটা এবার হাতে করে ধরে জলে ডুবিয়ে রাখলেন কিছুক্ষণ, তারপর রিডিং নিলেন, এবং ভ্রু যুগল আর 1 ডিগ্রি উঠে গেল ওপরে। আমি বললাম, কি হলো প্রফেসর? প্রফেসর জবাব দিলেন না। দড়ি থেকে থার্মোমিটার খুলে ফেলে সেখানে বাঁধলেন জলের স্যাম্পল নেয়ার বোতল। ডুবিয়ে দিলেন 750 ফুট গভীরে। জলে ভরে গেল বোতল। টেনে তুললেন ওপরে। আর একটা বোতল বার করে হেঁট হয়ে লেকের ওপর থেকেই ভরে নিলেন প্রফেসর। ছিপিটা আঁটছেন এমন সময় আমার বাহু খামচে ধরল অ্যামি। দীননাথ এসে গেছে। বাকিটুকু আর বলতে হলো না, চোখ ফেরাতেই কাঠ হয়ে গেলাম। জলে ঘূর্ণিপাক জেগেছে। নিথর জলে অকস্মাৎ আলোড়ন দেখা দিয়েছে। মোটর বোট থেকে 1/2 মাইল দক্ষিণে আচম্বিতে জল ঘুরপাক খাচ্ছে, যেন দারুণ তোলপাড় চলছে জলের তলায়। তারপরেই জল ঠেলে উঠে এলো বিরাট একটা বস্তু, ঠিক যেন একটা প্রকাণ্ড গাছের গুঁড়ি, মধ্যিখানে একটা কুঁজ। আসছে, রুদ্র সরোবরের ভয়ঙ্কর আসছে। প্রফেসর ঝটপট হাতের বোতল বোটের তলায় পাচার করে দিয়ে ক্যামেরা তুলে নিলেন। টেলিফোটো লেন্স লাগানো শক্তিশালী ক্যামেরা। আমি তখন বাহ্য জ্ঞান শূন্য বললেই চলে, সর্বশরীর অবশ। সে আসছে, নির্ঘাত সে, প্লেসিওসরাস। প্রথমে যা কাঠের গুঁড়ি মনে হয়েছিল, ধীরে ধীরে তা একটা অবয়ব হয়ে উঠছে, একটা শরীরী বিভীষিকার মহাকায় অবয়ব। কিন্তু এ কি দেখছি আমি? প্লেসিওসরাস তো এত বড় নয়। প্লেসিওসরাস আকাশে 40 ফুট কি আরও বেশি হতো ঠিকই, কিন্তু এত বড় হতো কি? পুরাকালের মৎস্যভোগ সরীসৃপ ততক্ষণে মাথা তুলেছে জলের ওপর। প্রায় 150 গজ লম্বা অজগরের মতো একটা মাথা জল থেকে 6 ফুট উঁচুতে উঠে পড়েছে। ঘাড়টা কম করেও 2 ফুট পুরু। ঘাড়ের ঠিক পেছনেই একটা কুঁজ। আমাদের মোটর বোট ততক্ষণে চলতে শুরু করেছে তীরের দিকে। মিলিটারি অফিসারের প্রত্যুৎপন্নমতিত্ব কাজ দিয়েছে। তিনি মানুষের সঙ্গে লড়তে শিখেছেন, দানবের সঙ্গে নয়। বিশেষ করে জলের ওপর দেশলাইয়ের বাক্সের মতো পলকা এই মোটরবোট নিয়ে মূর্তিমান ওই বিভীষিকার সঙ্গে লড়তে যাওয়া বাতুলতার নামান্তর। প্রফেসর পরম আনন্দে ফটো তুলে যাচ্ছেন চলন্ত বোট থেকে, ঠিক যেন কাশ্মীরের ডাল লেকে শিকারায় বসে চশমা শাহী উদ্যানের ফটো তুলছেন। ভাবটা সেই রকমই, নির্বিকার, নিশ্চিন্ত, আত্মসমাহিত। জলদানব প্লেসিওসরাসকেও অসীম কৌতূহলী মনে হলো আমাদের সম্পর্কে। জীবনে তিনি যেন এমন হাস্যকর ক্ষুদ্র প্রাণী দর্শন করেননি। এইভাবে নড়নচড়ন নটকিচ্ছু হয়ে ফ্যাল ফ্যাল করে ড্যাবডেবে 2 চক্ষু মেলে সকৌতুকে চেয়ে রইলেন আমাদের দিকে। অকস্মাৎ সচল হল হিমাচল নন্দন। শিউরে উঠলাম, সর্বনাশ! না, কিচ্ছু করল না। কেবল মসৃণ ভঙ্গিমায় জল কেটে 1/2 মাইল দূরত্ব বজায় রেখেই 1 চক্কর ঘুরে গেল মোটরবোটকে। তারপরেই থমকে দাঁড়ালো কিছুক্ষণ। ভাঁটার মতন 2 চোখ যেন জ্বলে উঠল বারেক। পরক্ষণেই টুপ করে ডুব দিল জলে, আর উঠল না। চোখ। তড়াক করে ডাঙায় নেমে প্রফেসর বললেন, চলো ক্যাম্পে, চলো। আমার গলা শুকিয়ে এসেছিল ভয়ের চোটে। ঢোক গিলে বললাম, আর একটু দেখে গেলে হতো না? শম্ভুদা দাঁড়িয়েছিলেন পাড়ে সামরিক সান্ত্রীদের সঙ্গে। উনিও বললেন, যাকে দেখতে এত দূর এলেন তাকে আরও ভালো করে দেখে যান। প্রফেসর ততক্ষণে জঙ্গলের দিকে হন হন করে প্রায় ছুটতে আরম্ভ করেছেন। যেতে যেতেই বললেন, কিছু দরকার নেই, দেখা হয়ে গেছে। টেলিফোটো লেন্সে বাছাধনের জারি জুরি ধরা পড়ে গিয়েছে। চলে এসো, চলে এসো, মজা দেখবে তো, চলে এসো। মজা? এই বিজন অরণ্যে নিথর সরোবরে দানব দেবতা দর্শন করে তিনি কি মজার সন্ধান পেলেন ঈশ্বর জানেন, কিন্তু তাঁর কণ্ঠস্বরের অপরিসীম ব্যগ্রতা নিমেষ মধ্যে জাগ্রত করল আমার কৌতূহল। প্রফেসর নাটবল্টু চক্র যখনই মূর্তিমান হেঁয়ালি হয়ে ওঠেন, তখন বুঝতে হবে রহস্যসূত্র তিনি মুঠোয় এনে ফেলেছেন। সুতরাং উদ্গ্রীব হয়ে ছুটলাম তাঁর পেছন পেছন।
পশ্চাৎধাবন করল অ্যামি আর শম্ভুদাও। ক্যাম্পে ফিরে দেখলাম এর মধ্যেই জায়গাটার চেহারা পাল্টে গিয়েছে। মামুলি তাঁবু উধাও, সে জায়গায় সারি সারি কয়েকটা বিচিত্র ডোম। একটা বল মাঝখান থেকে চিরে দুভাগ করে টুকরো দুটো মাটিতে উপুড় করে রাখলে যেরকম দেখায়, ঠিক সেই ধরনের অর্ধবর্তুলাকার ধাতব বস্তু খাড়া করেছে মিলিটারি, সাইজে কলকাতার জিপিওর গম্বুজের সমান, তেলতেলে মসৃণ, চকচকে। হাঁ করে তাকিয়ে রইলাম উজ্জ্বল ধাতুর তৈরি বিচিত্র ইগলু জাতীয় কটেজগুলোর দিকে। ফোকলা দাঁতে হাসলেন প্রফেসর। অবাক হচ্ছ? এসব কেন? দরকার আছে দীননাথ। মেটালটা সাধারণ মেটাল নয়, বন্দুকের গুলি দিয়েও ফুটো করা যাবে না। মিলিটারিদের বলে কয়ে তৈরি করিয়েছিলাম। কেন? বাজের খপ্পর থেকে বাঁচবার জন্যে। নাও, এই হলো আমার আস্তানা, চলে এসো। একটা গোল গম্বুজের তলার দিকে হ্যাচ টাইপের দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন প্রফেসর। দুর্ভেদ্য দুর্গ বলতে যা বোঝায়, ভেতরটা ঠিক তাই। বাতাস যাতায়াতের ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, কিন্তু বাইরে ছুঁচ গলানোর উপায় নেই। এতদিন ধরে তাহলে প্রফেসর এই সবই বানিয়েছেন সরকারি টাকায়। এ গম্বুজে 1000 বাজ পড়লেও গায়ে আঁচড়টি লাগবে না। অ্যামি আর শম্ভুদা ঢুকে পড়েছিল আমাদের সঙ্গে। অ্যামির হাতে জলের নমুনার দুটো বোতল। প্রফেসর কিন্তু বোতল নিয়ে এখন কোনো কথা বললেন না। ঝটপট ক্যামেরার ভেতর থেকে ফিল্ম বার করে তৎক্ষণাৎ ডেভেলপ করার ব্যবস্থা করলেন। ডেভেলপ করে এনলার্জারে ফেলে 10-12 সাইজের এনলার্জমেন্ট করে ফেললেন প্রত্যেকটা ছবির। লালচে অন্ধকারের মধ্যে দেখলাম হেঁট হয়ে ফটো এনলার্জমেন্টগুলো দেখেও যেন তুষ্ট হলেন না প্রফেসর। আবার এনলার্জমেন্ট করলেন, এবার জলদানবের শুধু চোখ দুটো। তারপর বেরিয়ে এলেন গম্বুজের বাইরে। পকেট থেকে নস্যির ডিবে বার করে বাঁ হাতের তালুতে বেশ খানিকটা ঢাললেন এবং ডান হাতের তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে বড় গোছের দুটো টিপ সশব্দে চালান করলেন 2 নাসারন্ধ্রে। বিরাগপূর্ণ চোখে প্রফেসরের নস্যগ্রহণ নিরীক্ষণ করছিল অ্যামি। যেন একটা মহৎকর্ম সমাধা করলেন এই রকম একটা ভাব করে সজল চোখে হাতের নস্যি ধুতিতে মুছে নিয়ে প্রফেসর চাইলেন অ্যামির দিকে। কিছু বলবে? শুষ্ক কণ্ঠে অ্যামি বললে, এটা কি হলো? কাষ্ঠ হেসে প্রফেসর বললেন, নস্যি জিনিসটা ক্লান্ত ব্রেনকে চাঙ্গা করতে অদ্বিতীয়। বিলেতে এককালে সম্ভ্রান্ত মহিলারাও নস্যি নিতেন। এবার সত্যি সত্যিই রেগে গেল অ্যামি। সোনালি চুল নেড়ে চোখ পাকিয়ে বললে, থ্যাংক ইউ, আমিও বিলেতের মেয়ে। নস্যি নেওয়া একটা ডার্টি হ্যাবিট, কিন্তু আমি তা জানতে চাইছি না। তবে মজা দেখাবেন বলে টেনে আনলেন কেন? দেখতে পেলে না? প্রফেসর যেন আকাশ থেকে পড়লেন। কি দেখতে পেলাম না? মজাটা। প্রফেসর, রণরঙ্গিনী মূর্তি ধরে বললে বিলেতের মেয়ে অ্যামি ওয়ালেস, আমি আপনার ঘনিষ্ঠ হতে পারি, কিন্তু মনে রাখবেন এই অভিযানে আপনার সহযোগী। আরে গেলটা, সেটা কি আমি অস্বীকার করেছি? কিন্তু চোখ থাকতেও তোমরা যদি অন্ধ হও তো আমি কি করি বলো? আপনি কি দেখার কথা বলছেন? তোমাদের সামনেই তো এনলার্জ করলাম। চোখটা দেখেও বুঝলে না? চোখ? হোপলেস। অ্যামির সুন্দর মুখে যেন এক পোঁচ কালি ছড়িয়ে দিয়ে গোল গম্বুজের ভেতরে সবেগে অন্তর্হিত হলেন প্রফেসর। বেরিয়ে এলেন একটু পরেই, হাতে এনলার্জমেন্টের গোছা। তখনও তা থেকে জল ঝরছে মাটিতে। সবুজ ঘাস জমির ওপর ফটোগুলো বিছিয়ে ধরলেন প্রফেসর। বললেন, কি দেখছ? প্রথমটা দেখলাম বিভিন্ন কোণ থেকে তোলা প্লেসিওসরাসের বিভিন্ন পোজের ছবি। তারপর দেখলাম শুধু চোখ দুটোর বিরাট বিবর্ধিত এনলার্জমেন্ট, ড্যাব ড্যাবে গোল লেন্সের মতো চোখে আলোর ঝিলিক। লেন্সের মতো চোখ। নীল ডাউন হয়ে বসে পড়লাম ঘাস জমির ওপর। চোখ দুটোয় পাতা বলে কিছু নেই। চোখের পাশের চামড়াও যেন কিরকম মসৃণ তেলতেলে। সবচেয়ে অদ্ভুত হলো চোখের গড়ন, গোল, ঠিক থালার মতো গোল, চকচকে, ঠিক কাঁচের মতো চকচকে। চোখের মধ্যে মণি বা ওই জাতীয় কোনো বস্তুই নেই।
অন্তত দেখা যাচ্ছে না। টেলিফোটো লেন্সের দৌলতে বেশ খুঁটিয়ে দেখা যাচ্ছে আশ্চর্য সেই চোখের বিচিত্র গড়ন। কেই বুঝলে? প্রশ্ন ছুঁড়ে দিয়েই আবার নস্য গ্রহণ করলেন প্রফেসর। আমতা আমতা করে আমি বললে, চোখ দুটো। মুখের কথা কেড়ে নিয়ে প্রফেসর বললেন, হ্যাঁ হ্যাঁ, চোখ দুটো। স্ট্রেঞ্জ, তাই না? নির্নিমেষে চেয়ে আছি বিবর্ধিত দানবিক চক্ষু যুগলের দিকে। চেয়ে থাকতে থাকতে হঠাৎ আমার মনে হলো আমি যেন একজোড়া যন্ত্রচক্ষুর পানে তাকিয়ে আছি, প্রাণীর চক্ষুর দিকে নয়। যন্ত্রচক্ষু, লেন্সের মতো আকার, কাঁচের মতো আলো ঠিকরে দেয়। পরক্ষণেই ফেটে পড়লাম বিপুল উত্তেজনায়। প্রফেসর, প্রফেসর, চোখ দুটো ঠিক অতিকায় দূরবীনের মতো নয়? ব্রাভো মাই ডিয়ার বয়। ফোকলা মাড়ি বার করে একগাল হেসে আমার পিঠ চাপড়ে দিলেন প্রফেসর। তোমার ব্রেন আছে। দূরবীন? অ্যামির চোয়াল ঝুলে পড়ল। আরো স্পষ্ট করে বলতে গেলে এক জোড়া পেরিস্কোপ বলতে পারো। পেরিস্কোপ? আরে হ্যাঁ হ্যাঁ, পেরিস্কোপ। সাবমেরিনে যা থাকে, জলের তলায় থেকে জলের ওপরকার দৃশ্য দেখবার যন্ত্র। তোমাদের এই ভাসমান যন্ত্রটিও তাই। ধপ করে মাটিতে বসে পড়ল অ্যামি ওয়ালেস। এবার আমি বললাম, প্লেসিওসরাসকে যন্ত্র বলছেন? তাছাড়া আর কি? প্লেসিওসরাস কি এত বড় হয়? আকারে তো দেখছি ডিপ্লোডোকাসকেও হার মানায়। তারা হতো লম্বায় প্রায় 40 ফুট, ডিপ্লোডোকাস হতো লম্বায় 90 ফুট। এই প্রহেলিকাটা 90 ফুটেরও বেশি বলে মনে হচ্ছে। আরে বাবা, তা নয়, জলের তলায় থেকে কেউ রোবট জন্তু ভাসিয়ে আমাদের দেখে গেল একটু আগে। কি বলছেন প্রফেসর? টেলিপাপেট হে, টেলিপাপেট। তার মানে? টেলিফোন কি জিনিস? দূরভাষণ, তাই না? টেলিভিশন কি জিনিস? দূরদর্শন, তাই তো? ঠিক তেমনি টেলিপাপেট মানেটা ধরো বাংলাটা আবার আমার তেমন আসে না। পাপেট মানে কি হে দীননাথ? নাচানোর পুতুল। কারেক্ট। সাক্ষী গোপালও বলতে পারো। যাকে আড়াল থেকে সুতো ধরে নাচানো যায়, যাকে সামনে রেখে আড়ালে বসে নিজের খুশি মতো চালানো যায়, তাকেই ইংরেজিতে বলে পাপেট। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত সমৃদ্ধ। যাই বলো দীননাথ, তোমাদের বাংলার মতো পোর নয়। প্রফেসর, কাম টু দ্য পয়েন্ট, কঠোর কণ্ঠে বললে আমি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে টেলিপাপেট মানে ধরে নাও দূরপুত্তলিকা। কি বুঝলে? আমি বললাম, কাদের পুত্তলিকা? প্রফেসর নস্যির ডিবে হাতে নিলেন। টকাস টকাস করে ডালায় আঙুল ঠুকতে ঠুকতে বললেন, রাশিয়ানরা চাঁদি যন্ত্রযান চালিয়েছিল এই পৃথিবীতে বসে। ঠিক তেমনি লেকের জলে টেলিপাপেট চালাচ্ছে এমন কোনো ইন্টেলিজেন্ট প্রাণী যারা, মুখের কথা কেড়ে নিয়ে রুদ্ধশ্বাসে বললাম আমি, এ পৃথিবীর বাইরের জীব। এক্স্যাক্টলি। নস্যির ডিবে খুললেন প্রফেসর। ভিন গ্রহের জীব। পৃথিবীর বাইরে থেকে? অবিশ্বাসী সুরে বললে আমি। আই ডোন্ট বিলিভ। প্রফেসর এক টিপ নস্যি তুলে নিয়ে বললেন, এমনও হতে পারে পৃথিবীর বাইরেও তারা আর নেই। মানে? লেকের তলায় এসে গেছে। অতঃপর ফোঁত ফোঁত শব্দ, ধুতির খুঁট দিয়ে নাক মুছতে মুছতে প্রফেসর সজল চোখে বললেন, সেই কারণেই টেম্পারেচার নিচ্ছি আর জলের স্যাম্পেল তুলছি দেখে ওরা রেগেমেগে দূরপুত্তলিকা পাঠিয়ে জেনে নিলে আমরা কারা। আমি বললাম, প্রফেসর, আপনি তাহলে বলছেন আমরা যখন ওকে দেখছিলাম আসলে তখন ওর চোখের মধ্যে দিয়ে আমাদেরকেই দেখা হচ্ছিল? তাছাড়া আর কি? দৃশ্যটা কল্পনা করতেই গা শিরশির করে উঠল আমার। দূর গ্রহের কেউ বা কারা জলের তলায় বসে আমাদের দিকে নজর রেখেছিল ভাবতেই গায়ে রোমাঞ্চ দেখা দিল। বললাম, প্রফেসর, এরপর কি হবে? এরপর আগে যা ঘটেছে ঠিক তাই ঘটবে। মনে পড়ল জ্যাক হেলডনের অভিজ্ঞতা। প্রাণ নিয়ে কেউ পালাতে পারেনি। টেলিপাপেটের চোখ দিয়ে যাদেরই দেখেছে জলতলে অদৃশ্য অজ্ঞাত বিভীষিকা, তাদেরই পিঠ ফেটে চৌচির হয়ে গিয়েছে রহস্যজনক বজ্রপাতে। বজ্রনাদ শোনা যায়নি,
দূর থেকে দেখা গিয়েছে কেবল রামধনু রোশনাই। এই আশঙ্কা করেই বুলেট প্রুফ মেটাল দিয়ে দুর্ভেদ্য দুর্গ রচনা করেছেন প্রফেসর। আসুক বজ্র, ঝলসাক রোশনাই, দেখা যাক কে হারে কে জেতে। কিন্তু এ লড়াই যে মানুষে মানুষে নয়, গ্রহে গ্রহে। সাত, 2 ডিগ্রি টেম্পারেচার। সারাদিন আমরা প্রতীক্ষায় রইলাম, কিন্তু শব্দহীন অশনিপাত ঘটল না। মৃত্যু রোশনাই ঝলসে উঠল না, এমনকি পাগলা ঝড়েরও আবির্ভাব ঘটল না। হাওয়া পর্যন্ত যেন থমকে দাঁড়িয়ে রইল। লম্বা লম্বা পাইন গাছগুলো অনেক উঁচু থেকে ঘাড় বেঁকিয়ে যেন আমাদের স্পর্ধা লক্ষ্য করে সরসর সরসর শব্দে বিরামহীনভাবে বলতে লাগলো, পালা 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 পালা। প্রফেসরও তৈরি সামরিক বাহিনী যে কোনো রকম আক্রমণের জন্যে। আমরা লেকের পাড় ছেড়ে চলে আসার পর সেখানেও গোল গম্বুজ বসানো হয়েছে পরপর 3টে। সশস্ত্র বাহিনী ওত পেতে বসে রয়েছে সেখানেও। প্রফেসর কিন্তু সামরিক প্রধানকে পই পই করে বলে দিয়েছেন, বেগতিক দেখলেই যেন লোহার কেল্লায় আশ্রয় নেওয়া হয়, খামোকা লোকক্ষয় করার দরকার নেই। বজ্রপাতটা হয় কিভাবে সেটা স্টাডি করা দরকার। পাল্টা অস্ত্র সেই বুঝে বানাতে হবে। কামান বন্দুকে হয়তো ঠেকানো যাবে না রহস্যজনক বজ্রপাতকে, বেঘোরে মরতে হবে। তাই গোয়ার তুমি করার একদম দরকার নেই। বুলেট প্রুফ ইস্পাত কেল্লায় একবার ঢুকলে বাইরের জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। তাই ওয়াকি টকি রাখা হয়েছে প্রত্যেকটা গম্বুজের মধ্যে, বেতারে কথাবার্তা চলবে। এছাড়াও মূল ঘাঁটিতে আছে শক্তিশালী রেডিও ট্রান্সমিটার। দিল্লিতে প্রয়োজনীয় খবর পাঠানো হচ্ছে। রুদ্র সরোবরে প্রতিবেশী কোনো রাষ্ট্র ঘাঁটি গেড়ে সীমানা সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছে কিনা জানবার জন্য দিল্লিও ব্যগ্র। সুতরাং সামরিক বাহিনীর বিশ্বাস প্রফেসর খামোকা উদ্ভট কল্পনা নিয়ে মত্ত রয়েছেন। অন্য গ্রহের জীবদের আর খেয়ে দেয়ে কাজ নেই তো এই গ্রহে এসে দারুণ ঠান্ডায় হিমালয়ের পর্বত সরোবরে আত্মগোপন করে থাকবে? ওসব অবাস্তব কল্পনা মিলিটারিকে মানায় না। সেইভাবেই ভেতরে ভেতরে তৈরি রইল তারা। প্রফেসরের সঙ্গে মন কষাকষিও হয়ে গেল এই নিয়ে। দিল্লি থেকে যখন হুকুম এলো টেলিপাপেটকে কামান দেগে উড়িয়ে দিতে হবে, উনি তখন আঁতকে উঠলেন, বললেন, অমন কাজটি ভুলেও করতে যাবেন না মেজর সিং। মিলিটারি প্রধানের নাম মেজর হুকুম সিং। হুকুম দিতেই তিনি অভ্যস্ত। আকারে শাল গাছ বললেই চলে, শাল কাঠের মতোই হাত পায়ের গড়ন। গলার স্বরেও রসকস নেই, একেবারে কাঠখোট্টা। উনি ভুরু কুঁচকে বললেন, হোয়াই প্রফেসর? আপনাদের জ্যান্ত ফিরিয়ে নিয়ে যেতে চাই বলে। অট্ট হেসে মেজর সিং বললেন, নেভার মাইন্ড, আমরা তৈরি, মিসাইল পর্যন্ত রেডি, ফিনিশ করে ছাড়বো লেকের রোবটকে। ওয়েট ম্যান ওয়েট, প্রফেসর যেন তুরুক নাচ নাচতে লাগলেন। জলের স্যাম্পলটা আগে পাঠাতে দিন। ওয়াটার স্যাম্পল? গুলি গোলার কথা হচ্ছে, হঠাৎ জলের নমুনা কেন? মেজর যে খুবই বিরক্ত পাগলা প্রফেসরের পাগলামিতে তা সুস্পষ্ট তাঁর ভ্রুকুটিপূর্ণ চোখে মুখে। ওয়াটার স্যাম্পল নিয়ে হোয়াট দ্য হেল আই উইল ডু? অ্যানালিসিস, অতি সংক্ষিপ্ত জবাব প্রফেসরের। কেন? এবার বাঁকা সুরে প্রফেসর বললেন, লেকের জলের টেম্পারেচার তলায় বেশি থাকে না কম থাকে মেজর? মেজর সিং যুদ্ধ করবার ট্রেনিং পেয়েছেন মিলিটারিতে, লেকের জলের তাপমাত্রা অধ্যয়ন করেননি। তাই প্রথমটা ভ্যাবাচাকা খেয়ে গিয়ে পরক্ষণেই সামলে নিলেন। ভ্রুযুগল ভীষণভাবে কুঁচকে বললেন, কম থাকে। কেন থাকে? প্রফেসরের গলায় যেন ছুরির ধার। ওপরের জল তো গরম হবেই, বাট ওয়েট, এই লেকের জলে বরফ গলা জল নিশ্চয়ই মিশছে। ও ইয়েস, বাট ওয়েট, ঠান্ডা জল তলায় যায়, গরম জল ওপরে ভেসে ওঠে, এই তো নিয়ম। অ্যাম আই কারেক্ট? অফকোর্স। লুক হিয়ার প্রফেসর, আগে শুনুন তারপর দেখব। এই লেকের তলার জল তাহলে গরম কেন? গরম? আগে হ্যাঁ, ওপরের জলের চাইতে তলার জল বেশি গরম, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। কেন?
চোয়াল ঝুলে পড়ল হুকুমত সিংয়ের। আমতা আমতা করে প্রতিধ্বনি করলেন, কেন? সেইটাই জানতে চাই, ওয়াটার অ্যানালিসিস করে। কেমিক্যাল অ্যানালিসিস নয়, পারমাণবিক বিশ্লেষণ করা দরকার। সেই জন্য এখনই এই বোতল দুটো দিল্লিতে এই ঠিকানায় পাঠাবার ব্যবস্থা করুন। বিমূঢ় হুকুমত সিংয়ের হাতে একটা ঠিকানা আর বোতল দুটো গুছিয়ে দিলেন প্রফেসর। কিন্তু হুকুম ছেড়ে হুকুমতকে দিয়ে কাজ হাসিল করানো যায় না। লেবেল আঁটা বোতল দুটো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন মেজর। ভদ্রলোকের চুলে পাক ধরেছে। দাঁত খিঁচিয়ে কথা বললে দেখা যায় কোনো কারণে সামনের পাটির ওপরের একটা দাঁত অন্য দাঁতগুলোর মায়া কাটিয়েছে। বোতল দুটোর দিকে চেয়ে থাকতে থাকতে সেইভাবেই দাঁত খিঁচিয়ে কর্কশ গলায় বললেন, সরি প্রফেসর। হোয়াট? প্রফেসর এই বুঝি তেলে বেগুনে জ্বলে ওঠেন। সরি, হেডকোয়ার্টার থেকে পারমিশন না নিয়ে শুধু দুটো বোতলের জন্য কপ্টার পাঠাতে পারবো না। শুধু দুটো বোতল? প্রফেসরের দন্তহীন মুখবিবর দিয়ে শাঁ শাঁ করে কথাগুলো বেরিয়ে এলো অবিকল শক্তি শেলের মতো। জানেন এই বোতলের মধ্যে কি আছে? জল, অত্যন্ত নির্লিপ্ত স্বরে বললেন মেজর সিং। প্রফেসর কুলিশ কঠোর কণ্ঠে বললেন, মেজর, আপনি আপনি কি জানেন না আমার নাম প্রফেসর নাট বল্টু চক্র? ইয়েস মাই ডিয়ার প্রফেসর, আই নো ইউ। আপনি কি জানেন বিজ্ঞান বলে একটা বিষয় এই পৃথিবীতে আছে এবং সেই বিষয়টিতে এই অধমের কিঞ্চিত সুনাম আছে? তাও জানি প্রফেসর। উদাসীন কণ্ঠে দাঁতের ফোকর দিয়ে পরপর 3টে ভূষণ্ডির গোলা নিক্ষেপ করলেন মেজর সিং। শক্তিশালের ঘণ্টাও সমানে বাজতে লাগলো প্রফেসরের কণ্ঠে। জল কয়েক প্রকারের হয় মহাশয়ের কি জানা আছে? মিলিটারি ম্যানরাও রসিক হয়। আর্মি জোক বলে একটা রসসাহিত্যই সৃষ্টি হয়েছে এই রসিক প্রবরদের দৌলতে। সেসব রস অবশ্য সবসময় ভদ্রলোকের পাতে দেওয়ার মতো নয়। প্রফেসর যত গরম হতে লাগলেন, মেজরও তত ঠান্ডা হয়ে যেতে আরম্ভ করেছিলেন। এখন ক্ষিপ্ত বৈজ্ঞানিককে নিয়ে একটু রগড় করার লোভ সামলাতে পারলেন না। কাষ্ঠ হাসি হেসে বললেন, আগে হ্যাঁ, তাও জানি। জানেন? ইউ নো ইট? প্রফেসর তো অবাক। বলুন তাহলে, বলে ফেলুন। 2 প্রকার। মেজর দাঁত খিঁচিয়ে হাসলেন। 2 প্রকার? প্রফেসরের মুখটা হাঁ হয়ে গেল। ও মাই গড, ইউ নো ইট? শুনলে দীননাথ? তুমি শুনলে? মেজর জানেন জল 2 রকমের হয়। ও মাই গড! আগে হ্যাঁ, জানি বই কি। বিনীত কণ্ঠে ফের দাঁতের ফোকর দেখালেন মেজর সিং। সবাই জানে, আমিও জানি। সবাই জানে? এবারে যেন একটু সন্দিগ্ধ হলেন প্রফেসর। জল করকম সবাই জানে? আগে হ্যাঁ, প্রত্যেককেই 2 রকম জলেই একবার না একবার নাকানি চোবানি খেতে হয়, যেমন আপনি খাচ্ছেন। আমি নাকানি চোবানি খাচ্ছি? প্রফেসর ধরি ধরি করেও ধরতে পারলেন না কি বলতে চাইছেন মেজর সিং। বলবো? মেজর উদার কণ্ঠে বলেন। বলবেন? এবার একটু ঘাবড়েই যান প্রফেসর। তা বলুন। মুচকি হেসে দাঁতের ফোকরটা ফের দেখিয়েই বন্ধ করে ফেললেন মেজর। গম্ভীর গলায় বললেন, নাকের জল আর চোখের জল। কিছুক্ষণ কারো মুখে কথা নেই। প্রফেসর থ, আমরা নির্বাক। মেজর উৎকট রকমের গম্ভীর। তারপরেই আবার শক্তিশালের 8টা ঘণ্টা 800 ঘণ্টার মতো আচমকা ভীম বেগে বেজে উঠে বজ্রনাদে যেন কর্ণ বধির করে ছাড়লো আমাদের। ভীষণ চেঁচিয়ে উঠলেন প্রফেসর, ইয়ার কি হচ্ছে? আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্টের সঙ্গে মস্করা! প্রফেসর নাটবল্টু চক্র সচরাচর রাগেন না। কালে ভদ্রে একাধবার রুদ্রমূর্তি ধরেন। আমি অন্তত কখনো ওকে এভাবে অগ্নিশর্মা হতে দেখিনি। ফোকলা বুড়ো যেন নটরাজ নাচ নাচতে লাগলেন আর ভৈরব কণ্ঠে নিনাদ ছাড়তে লাগলেন। স্বয়ং কালী করালিও সেই মূর্তি দেখলে দিগম্বরী মূর্তি পরিত্যাগ করে নির্ঘাত চম্পট দিতেন। আখাম্বা চেহারার অধিকারী ব্যাঘ্রবৎ মেজর সিং ঠিক শ্রীগালের মতো কুঁচকে গেলেন সেই রুদ্র নৃত্য দেখে। বললেন, রাগছেন কেন? মস্করাও বোঝেন না? মস্করা? আমার সঙ্গে মস্করা? এই কি মস্করার সময়? পৃথিবীটাই যখন হাতছাড়া হতে বসেছে তখন মস্করা করা হচ্ছে? জানেন, আমি হোম মিনিস্টারকে কমপ্লেন করতে পারি। কথাটা সত্যি। প্রফেসর নাটবল্টু চক্রকে শুধু হোম মিনিস্টার কেন, স্বয়ং প্রাইম মিনিস্টার, এমনকি প্রেসিডেন্ট অব ইন্ডিয়া পর্যন্ত খাতির করেন। পঞ্চনদের শিখনন্দন বোধহয় তা জানতেন না। এখন বিষাণ কণ্ঠের হুমকি শুনেই আক্কেল হলো এই শিখতনয়ের। বলে কি বুড়োটা,
হোম মিনিস্টারের কাছে নালিশ হয়ে গেলে যে প্রমোশনটা আটকে যাবে। কত কাঠখড় পুড়িয়ে তবে মেজর হয়েছেন। প্রফেসরের সুপারিশ পেলে এবার লেফটেন্যান্ট কর্নেল হওয়া আটকায় কে? তারপর কর্নেল, তারপর ব্রিগেডিয়ার। তাড়াতাড়ি দু হাত জোড় করে স্রেফ ভেতো বাঙালির কায়দায় মাপ চাইলেন হুকুমত সিং। মুঝে মাফ কিজিয়ে প্রফেসর। ব্যাস, শিবের মাথায় বেলপাতা পড়ল। রাগ গলে জল হয়ে গেল প্রফেসরের। 30 সেকেন্ডে গেল না, পরপর 3 বার নস্যি নিয়ে প্রফেসর তিতিক্ষার হাসি হেসে বললেন, ওকেই ওকেই, সিরিয়াস কথার সময় ইয়ার্কি মারলে মাথার আমার ঠিক থাকে না। থাক, যা কথা হচ্ছিল, জল কয় প্রকার? পাঞ্জাব নন্দন এবার প্রতিধ্বনি করলেন সুবোধ বালকের মতন, কয় প্রকার? 2 প্রকার। আগে আমিও তো তাই বলেছিলাম বলেই কোঁত করে বাকি কথাটা গিলে নিলেন মেজর, কেননা কটমট করে চেয়েছেন প্রফেসর। এখন বললেন, হেভি ওয়াটার আর মামুলি ওয়াটার। জল আবার হালকা আর ভারী হয় নাকি? প্রকাণ্ড মূর্খের মতো প্রশ্ন করেন হুকুমত সিং। সেইটা জানা নেই বলেই আপনি হচ্ছেন মেজর আর আমি হচ্ছি সায়েন্টিস্ট। যেন দয়া করে মেজরের চৈতন্যদয় ঘটালেন প্রফেসর। আগে 2 রকম জলের 2 রকম মাস, 2 রকম ওয়েট, 2 রকম ইভাপোরেশন রেট। কি বুঝলেন? সাধারণ জলের ফর্মুলা জানেন? ফর্মুলা? জি হ্যাঁ, ফর্মুলা H2O। হেভি ওয়াটারের ফর্মুলা কি বলুন তো? থাক, আমি বলছি, D2O। কেন জানেন? হেভি হাইড্রোজেনকে বলে ডয়টেরিয়াম, আর এই ডয়টেরিয়ামের অক্সাইড হলো হেভি ওয়াটার, অর্থাৎ D2O। মাথায় ঢুকলো? আগে না। মেজর এবার মুক্ত কণ্ঠ হন। সেটা আগেই বুঝেছি। এখন বলুন দেখি কেন লেকের জল বিশ্লেষণ করতে চাইছি? তাও বোঝেননি? আপনার আর দোষ কি? আমিও বুঝতে পারিনি। হেভি ওয়াটারে যে অক্সিজেন থাকে, অর্ডিনারি ওয়াটারে সে অক্সিজেন ততটা থাকে না। তাই অক্সিজেন তো একরকমই হয়, ফের বোকার মতো বলে ফেললেন মেজর। ওহ, প্রফেসর হতাশভাবে বললেন, অক্সিজেন কয় রকমের তাও জানেন না? আগে না। 3 রকমের, 3 রকমের। হোয়াট আ ম্যানুয়ার, কলেজের ছেলেরাও জানে আর আপনি জানেন না? এই জন্যই ইন্ডিয়ান আর্মির আজ এই শোচনীয় অবস্থা। আগে আগে অত আজ্ঞে আজ্ঞে করবেন না। অক্সিজেন 3 রকমের, O16, O17, O18। প্র্যাকটিক্যাল কারণে O17কে আপাতত ভুলে থাকতে পারেন। বেশিরভাগ অর্ডিনারি ওয়াটারের মলিকিউলে O16 থাকে। 500 মলিকিউলের মধ্যে একটা মলিকিউলে হয়তো থাকে O18। ক্লিয়ার? আগে আবার আগে বলে, O16 আর O18কে আলাদা করার জন্যই মাস স্পেকট্রোমিটার দিয়ে ওয়াটার অ্যানালিসিস করা দরকার। দিল্লিতে এই ল্যাবরেটরিতেই মাস স্পেকট্রোমিটার আছে। বোতল 2 ওখানেই পাঠান। তা পাঠাচ্ছি। দাঁতের ফোকর দিয়ে সন্তর্পণে একটির পর একটি শব্দ নিক্ষেপ করে সাবধানে বললেন মেজর হুকুমত সিং, কিন্তু একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। মানে 2 রকম ওয়াটার আর 3 রকম অক্সিজেনের ব্যাপারটার সঙ্গে লেকের জলের 2 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্পর্কটা যদি বুঝিয়ে দেন তো কৃতার্থ হই। সংকীর্ণ চোখে মেজরকে নিরীক্ষণ করলেন প্রফেসর। দোলাই খেয়ে খেয়ে মেজরের তখন এমনই ভগ্নদশা যে ওই চাহনির সামনেই কেঁচোর মতোই শুরুত করে কুঁচকে গেলেন যেন। প্রফেসর চেয়ে রইলেন। নস্যির ডিবে বার করলেন এবং বিরাট 2 টিপ নস্যি নিলেন। তারপর অত্যন্ত সহৃদয় কণ্ঠে বললেন, মহাশয়ের ব্রেনটা দেখছি এতক্ষণ ঘুমিয়েছিল। আগে আপনি কাইন্ডলি অত আজ্ঞে আজ্ঞে করে নিজেকে চিপ করে ফেলবেন না। যা বলছিলাম, আপনার ব্রেনটা কি এতক্ষণ ঘুমিয়েছিল? মেজর বোবা থাকাই শ্রেয় মনে করলেন। প্রফেসর বললেন, এতক্ষণে একটা ইন্টেলিজেন্ট প্রশ্ন করেছেন। মিস্টিরিয়াস এই ভ্যালি আর লেকে সব মিস্ট্রির মূল কিন্তু ওটাই। লেকের তলায় টেম্পারেচার 2 ডিগ্রি বেশি কেন? রঙ্গরসের এই প্রহসনটি অনুষ্ঠিত হচ্ছিল পাইন বৃক্ষের তলদেশে। প্রফেসর আর মেজরকে ঘিরে দাঁড়িয়ে আমি, শম্ভুদা আর অ্যামি ওয়ালেস প্রত্যেকেই এতক্ষণ উপভোগ করেছি প্রফেসরের নৃত্য এবং মেজরের আর্মি যোগ। বনভূমি কিন্তু আশ্চর্য নিস্তব্ধ।
গাছের পাতার মধ্যে সরসর শব্দ পর্যন্ত নেই। একটু আগেই লেকের জলে যে রহস্যময় জলদানবকে দেখে এসেছি, জল ছেড়ে সে ডাঙাতেও ওঠেনি। বাতাস সহসা ক্ষুব্ধ হয়নি। রামধনু রঙের আশ্চর্য বজ্রেরও আবির্ভাব ঘটেনি। এখন অ্যামি বলে উঠল, প্রশ্নটা আমিও করব ভাবছিলাম। ক্যাট ক্যাটে গলায় তৎক্ষণাৎ শুনিয়ে দিলেন প্রফেসর, কিন্তু করতে সাহস পাওনি। মেজর মুখ খুলেছেন বলে এখন বলছো। কাওয়ার্ড। এতে কাওয়ার্ড হওয়ার কি আছে? বিদ্যুৎ গর্ভ চোখে বললে আমি। বেফাঁস বলে মুখ নাড়া খেতে চাও না বলে। অ্যামি এবার সত্যি সত্যিই দুই চোখে বিদ্যুৎ হানল। সোজা বাংলায় যাকে বলে দপ করে চোখ জ্বলে ওঠা, সেই রকমভাবে তাকিয়ে মুখের মতন জবাবটা দিতে যাবে তার আগেই প্রফেসর তড়িঘড়ি বললেন, মোদ্দা প্রবলেম হলো সেটাই, লেকের তলায় 2 ডিগ্রি টেম্পারেচার বাড়লো কেন? বাড়লো কেন? প্রতিধ্বনি করলেন মেজর। প্রফেসর বললেন, রুদ্র সরোবরের এরিয়া হলো প্রায় 40 বর্গ মাইল। গড়পড়তা গভীরতা 600 ফুট। সেই হিসেবে জল আছে 2000 কোটি টন। কারেক্ট? শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন মেজর। মুখে মুখে এত বড় হিসেব করার মতো ব্রেন নিয়ে তিনি জন্মাননি। পকেট ক্যালকুলেটরেও কিছু সময় লাগে, কিন্তু প্রফেসর যেন একটা গণিত যন্ত্র। ফের বললেন প্রফেসর, এবার আসুন আর একটা হিসেবে। 1 টন তেল বা কয়লা পোড়ালে 10⁻18 আর্গস উত্তাপ পাওয়া যায়। তাহলে 2000 কোটি টন জল গরম করতে কত জ্বালানি দরকার? আমিই বলছি, 30,000 কোটি টন কয়লা বা তেল। সারা বছর সারা পৃথিবীতে যে পরিমাণ তেল বা কয়লা পোড়ানো হয় তাই। হাঁ হয়ে গেলাম আমরা সকলেই। প্রফেসর বলে চললেন, জলের ওপরে যাকে দেখেছি সে একটা সাঁতারু যন্ত্র ছাড়া কিছুই নয়। তার মালিকরা জলের তলায় বসে এমন কিছু করছে যার জন্য টেম্পারেচার বেড়ে গেছে 2 ডিগ্রি। এবার বুঝেছেন? খাবি খেলেন মেজর। অন্যমনস্ক হয়ে গেলেন প্রফেসর। প্রবলেমটা অত্যন্ত সিরিয়াস, আপনার সামরিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিপুল উত্তাপ সৃষ্টি পারমাণবিক কারণেই সম্ভব। হেভি ওয়াটার অ্যাটমিক এনার্জির উপাদান বলেই আমি দেখতে চাই টেলিপাপেটের মালিক জলের তলায় হেভি ওয়াটার পাচ্ছে কিনা। ওয়াটার অ্যানালিসিস করতে বলছি এই কারণেই। ঠিক এই সময় অনেক দূর থেকে একটা চাপা গোঙানি শোনা গেল। একটা মৃদু সরসর সরসর শব্দ জাগ্রত হলো মাথার উপর পাইনের ডালপালার মধ্যে। আমাদের পায়ের কাছ থেকে উড়ে গেল কয়েকটা শুকনো ঝরা পাতা। ছিলে ছেঁড়া ধনুকের মতো ছিটকে গেলেন প্রফেসর নাটবল্টু চক্র। মেজর সিং, মেজর সিং, আর দেরি করবেন না, হেলিকপ্টার পাঠান এক্ষুনি, ঝড় আসছে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।